আপনাদের স্বাগত জানাই। আমি আমার কথা শুনবার জন্য যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ৩৫ থেকে ২০% নামার ঘোষণা শুনে পোশাক খাতে খানিকটা হাফ ছাড়ল দেশ। অর্ডার হোল্ড যেটা হচ্ছিল সেটা হওয়া শিথিল, ক্রেতা বিক্রেতার টেবিলে নতুন করে কস্টিং, সরকারের পক্ষ থেকে ঐতিহাসিক সাফল্য বলবার উচ্ছ্বাস সবই আছে। কিন্তু এই স্বস্তির পেছনে আমরা কি দিচ্ছি আর ঘরের ভাতের থালায় তার প্রভাব কি, সেটাই হচ্ছে আসল প্রশ্ন। কারণ একই সময়ের ছবিতে খাদ্য নিরাপত্তা নিয়ে যে রিপোর্ট দুটো বেরিয়েছে, গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস 2025 এবং ফাওয়ের রিপোর্ট, সেখানে বিশ্বের তীব্র খাদ্য নিরাপত্তাহীন দেশের শীর্ষ 5-এর তালিকায় বাংলাদেশ চতুর্থ। আমাদের আগে আছে দেশগুলোর নাম শুনলেই বুঝবেন কোন কাতারে এবং কাদের সঙ্গে: নাইজেরিয়া, সুদান, কঙ্গো আর পরে ইথিওপিয়া। 53টি খাদ্য সংকট পীড়িত দেশ, অঞ্চলে প্রায় 29,50,00,000 মানুষ আর চরম খাদ্য অনিরাপত্তায়। জনসংখ্যার অনুপাতে সবচেয়ে ভয়াবহ অবস্থা গাজায়, সেখানে কার্যত 100% মানুষই চরম খাদ্য অনিরাপত্তায়। দক্ষিণ সুদান, ইয়েমেন, হাইতিতেও অর্ধেক বা তার কাছাকাছি জনগণ একই দুর্দশায়। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক বিনিময়ের যে ট্রেড অফ, তা কেবল রপ্তানির টেবিলেই নয়, স্থানীয় বাজারের চাল, ডাল, তেলের দাম এবং মানুষের পেটেও অনুবাদ হয়। এটা না বুঝলে নীতি নির্ধারণে ভুল হবেই। যে রিপোর্টগুলোর কথা আমি বলছিলাম, এই রিপোর্টগুলো আমাদের আরেকটা কড়া আয়না ধরেছে। শুধু খাদ্যের প্রাপ্যতা নয়, স্বাস্থ্যকর বা সুষম খাদ্যে প্রবেশাধিকারও আমরা পিছিয়ে। এখনো 7,71,00,000 মানুষ, দেশের প্রায় 44% স্বাস্থ্যসম্মত খাবার পায় না। আমি বাংলাদেশের কথা বলছি। 2017 সালে এই অনুপাত ছিল 65.7%, অর্থাৎ 7 বছরে প্রায় 19% পয়েন্ট উন্নতি হলেও ছবিটা উদ্বেগমুক্ত নয়। 5 বছরের কম বয়সী শিশুদের মধ্যে অপুষ্টিজনিত ওজন স্বল্পতা প্রায় 10%, আর খর্বকায় অন্তত 25%। প্রতিবেশী দেশগুলোর তুলনায় ভারত পাকিস্তানের চিত্র কিছু জায়গায় খারাপ, কিছু জায়গায় ভালো। ভারতে ওজন স্বল্পতা 18% হলেও পাকিস্তানের 7, আর খর্বকায় শিশু ভারতে 33%, পাকিস্তানের 37%। অর্থাৎ আমরা অঞ্চলের মাঝামাঝি কোথাও, কিন্তু আমাদের মোট জনসংখ্যার 10%-এরও বেশি এখনো অপুষ্টিতে ভোগে। এটা নীতির কেন্দ্রে না রাখলে বাকি সব অর্জনই কাগজেই থেকে যাবে। সংজ্ঞাটাও মনে রাখি, খাদ্য নিরাপত্তাহীনতা মানে ব্যক্তি বা পরিবারের পর্যায়ে অর্থ বা সম্পদের অভাবে পর্যাপ্ত ও পুষ্টিকর খাদ্যে সীমিত প্রবেশাধিকার। তাই যে কোনো চুক্তি যদি আমদানি বিল বাড়ায়, সোর্সিং একমুখী করে বা কস্ট পুশ ইনফ্লেশন ডেকে আনে, সেটা সরাসরি বাজার দামে লেগে যায়। আমি ইকোনমিস্ট নই, বাট ইউনিভার্সিটিতে পড়াকালীন মাইনর হিসেবে ইকোনমিক্স পড়েছি, তাতে করে সাংবাদিকতা করতে গিয়ে যা বুঝি সেই হিসেবে বলছি। এবং এখানেই শুল্ক ছাড়ের বিনিময়ের তালিকাটা খুব গুরুত্বপূর্ণ। বোয়িং, গম, এলএনজি, সয়াবিন, তুলা, ডাল, আমরা যদি শর্তে আধিপত্যে আমদানির উৎস একদিকে ঝুঁকিয়ে দিই, দর কষাকষির ক্ষমতা হারাই। ইউক্রেনের গম বা মধ্যপ্রাচ্যের এলএনজির তুলনায় কম দামে পাওয়া গেলে যদি আমরা সেসব দেশে পাই, সেখানেই যেতাম। এটা বাধাগ্রস্ত হলে আমদানি বিল ফুলে ওঠে, বিনিময় হারে চাপ বাড়ে, তারপর সেই চাপ দোকানের শেলফে বা তাকের তেল, ডাল, আটার দামে গিয়ে বসে। ফলাফল, সবচেয়ে নাজুক পরিবারগুলো প্রথমেই
প্লেট থেকে প্রোটিন কমায়, তারপর পরিমাণ কমায়, শিশুর ওজন উচ্চতায়, মায়ের রক্তশূন্যতায় সেই ঘাটতি ধরা দেয়। তাই রপ্তানির স্বস্তি আর খাদ্য নিরাপত্তাকে একসঙ্গে ফ্রেমে না রাখলে সিদ্ধান্ত ভুল পথে যাবে। আরও একটা ঝুঁকি আছে ট্রান্সশিপমেন্ট ট্যারিফ ধাঁচের ক্লজে। যদি কাঁচামালের উৎসের শুল্ক রাজনীতির কারণে রপ্তানির সময় অতিরিক্ত মার খেতে হয়, ওভেন সেগমেন্টের মতো ইনপুট নির্ভর অংশগুলোতে খরচ বাড়বে, ডেলিভারি রিস্ক বাড়বে। নিট সেগমেন্ট তুলনামূলক ভালো থাকলেও সাপ্লাই চেইনের যে কোনো ধাক্কা শেষ পর্যন্ত মজুরি, দাম, মুদ্রাস্ফীতির ত্রিভুজে গিয়ে ঠেকে এবং সেখান থেকে আবার খাদ্য বাজারে প্রতিধ্বনি। সমাধানের রূপরেখাটা পরিষ্কার, কেবল রাজনৈতিক সদিচ্ছা আর নীতির শৃঙ্খলা দরকার। চুক্তির স্বচ্ছতা, কোনো আমদানি কমিটমেন্ট, কোনো সোর্সিং শর্ত, কি কি ক্লজ এর নীতিগত সারাংশ প্রকাশ করুন। বাজার গুজবে নয়, তথ্যে চলুক। খাদ্য, স্বাস্থ্য, শিশু, পুষ্টি সম্পর্কিত আমদানিকে ট্রেড অফের বাইরে ফুড ফার্স্ট প্রিন্সিপালে সুরক্ষিত করুন। সস্তা এবং স্থিতিশীল উৎস অগ্রাধিকার, বন্দরে দ্রুত ছাড়, প্রযোজ্য ক্ষেত্রে অস্থায়ী ট্যারিফ ওয়েভার। চাল, গম, ডালের বাজার স্টক স্মার্টলি গড়ে তুলুন এবং ছাড়ুন। লক্ষ্যভিত্তিক ক্যাশ ট্রান্সফার দিয়ে খাদ্য ঝুঁকিতে থাকা পরিবারকে সুরক্ষা দিন। স্কুল মিলস, মাতৃপুষ্টি, শিশু খাদ্যে জোর দিন, কারণ এখানে প্রত্যেক টাকার রিটার্ন সবচেয়ে বেশি। এখন বোঝা যাবে না, দীর্ঘমেয়াদে বোঝা যায়। কৃষিতে কস্ট ডিফ্লেশন, সেচে জ্বালানি সাশ্রয়, পোস্ট হারভেস্ট লস কমানো, কোল্ড চেইন, রুরাল হাব, এসব ছোট ছোট আপগ্রেডই বাজারের মাঠ ঠেকায়। আর রিজার্ভ চাপে এলসি প্রায়োরিটাইজেশন একেবারে স্পষ্ট করুন। বিমান পরে, ভাত আগে। রপ্তানি টেবিলে নিট সেগমেন্টকে স্কেলে তুলুন। ওভেনে বিকল্প ইনপুট সোর্সিং সক্রিয় করুন। লিড টাইম, লজিস্টিক্স, কমপ্লায়েন্সে 2-3% দৃশ্যমান নয় এমন মার্জিন বের করুন। এটাই ছোট কারখানাগুলোকে টিকিয়ে রাখবার অক্সিজেন। ক্রেতাদের সঙ্গে কস্ট শেয়ারিংয়ের স্মার্ট ফর্মুলা বানান। শুল্কের বোঝা অংশবিশেষ ভোক্তা, বায়ার, প্রডিউসার ভাগে, কিন্তু বিনিময়ে গ্যারান্টিযুক্ত ডেলিভারি এবং কোয়ালিটি। আমরা আজকে প্রতিযোগীদের তুলনায় খানিকটা সুবিধাজনক, কোনো প্রতিযোগীদের তুলনায় সব প্রতিযোগীর কথা আমি বলবো না, খানিকটা সুবিধাজনক অবস্থানে, কিন্তু এই সুবিধা সময় কেনা। সময়টাকে যদি কাজে না লাগানো হয়, রিপোর্টের সংখ্যাগুলো আমাদের মনে করিয়ে দেবে রপ্তানির গ্রোথের পিঠে যদি খাদ্য এবং পুষ্টির ঘাটতি বেড়ে যায়, তাহলে সাফল্যটা ঘোষণা নয়, বাস্তবে আসলে ক্ষয়। খবরটা তাই দ্বিমুখী আমার কাছে। শুল্ক 20% নামার স্বস্তি, কিন্তু 7,71,00,000 মানুষের স্বাস্থ্যসম্মত খাবারের অভাব, 10% বেশি অপুষ্টি, শিশুদের 10% ওজন স্বল্পতা ও 25% খর্বকায়, এই সংখ্যাগুলো বলে দেয় আমাদের নীতি অগ্রাধিকার কোথায় হওয়া উচিত। রপ্তানির শ্বাসও চলুক আর প্লেটের ভাতও কমে না যাক, এটাই হলো সত্যিকারের সাফল্য। তবেই ঐতিহাসিক শব্দটা কাগজে নয়, মানুষের জীবনে সত্যি হয়ে উঠবে। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।